নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায় যে ভারতের নতুন একটি শত্রু দেশ, যার নাম হচ্ছে বাংলাদেশ, সে কিন্তু ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য চুক্তিপত্রে অলরেডি স্বাক্ষর করে দিয়েছে। এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে 15খানার মতন যুদ্ধের প্লেন কিনতে চলেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে ভারতের যারা শত্রু মনোভাবাপন্ন দেশ, যদিও আমরা বাংলাদেশকে আমাদের শত্রু মনোভাবাপন্ন দেশ মনে করি না, কিন্তু তারপরও লাস্ট 1-1.5 বছরে বাংলাদেশে যেরকম চরমতম অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং তারপরে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনেছে এবং আমি প্রথমেই বললাম যে শত্রু মনোভাবাপন্ন দেশের মধ্যে এই প্রথম কোনো দেশ যে কিন্তু এতটা অ্যাডভান্স যুদ্ধের প্লেন কেনার জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করলো। এবং ভারতের অনেক বিশেষজ্ঞ বলছে এতে ভারতের কিন্তু একরকম চিন্তার ভাঁজ পড়বে, কিন্তু এটা আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারতের মতন বাংলাদেশও বিগত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন দেশের সাথে তারা যুদ্ধের প্লেন কেনার বিষয়ে তারা কথাবার্তা চালাচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল তারা রাশিয়া থেকে SU-35 বা SU-30 কিনবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা ইউরোপের সার্কিটে অনেকগুলো জায়গায় ঘোরার পর যেটা সর্বশেষ খবর শোনা যায় সেটি হচ্ছে তারা চীনের থেকে, প্রথমে শোনা যাচ্ছিল পাকিস্তানের থেকে তারা JF-17 থান্ডার কিনবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স ফাইটার, যেটা কিনা এই মুহূর্তে চাইনিজ 4.5 জেনারেশনের সব থেকে অ্যাডভান্স ফাইটার একটা বলে চীন অন্তত মনে করে, সেটি হচ্ছে J-10। এখন এই J-10 নিয়ে প্রায় চুক্তিপত্র স্বাক্ষর হয় এবং স্বাক্ষর হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয় এবং চীনের অনেক মিডিয়া চ্যানেল কিন্তু কার্যত এটা ফলাও করে প্রচার করে যে আরেকটি J-10 কাস্টমার পাওয়া গেল, সেটি হচ্ছে বাংলাদেশ, যারা কিনা J-10 ফাইটার এয়ারক্রাফট কিনতে চলেছে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশ যে ইউরোফাইটার টাইফুন কিনছে, স্বাভাবিক ব্যাপার। আপনারা জানেন পাকিস্তান এবং চায়না, তাদের কাছে যতই অ্যাডভান্স যুদ্ধের প্লেন থাকুক না কেন তাদের নিজস্ব তৈরি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ইউরোপ কান্ট্রির মধ্যে ইউরোফাইটার টাইফুন এবং রাফেল 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে সব থেকে বিশ্বের আধুনিকতম এই দুটি যুদ্ধের প্লেনকে ধরা হয়ে থাকে, একটি রাফেল, একটি ইউরোফাইটার টাইফুন। এখন এই ইউরোফাইটার টাইফুন নিয়ে আরেকটু কথা বলে রাখা ভালো যে এই প্রসঙ্গে বলা ভালো যে চায়নার কাছে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে চায়নার কাছে J-20 আছে, J-35 আছে, কিন্তু এই যে চাইনিজ যে দুটো 5th জেনারেশন প্ল্যাটফর্ম রয়েছে, তাদের যে যুদ্ধের প্লেনগুলো তারা তৈরি করেছে, মূলত সেগুলো কিন্তু এখনো পর্যন্ত বাইরের কোনো দেশে তারা এটিকে এটা অপরীক্ষিত হিসেবে ধরা হচ্ছে। তার কারণ চায়না কিন্তু কোনো এই যুদ্ধের প্লেনকে কোনো তাদের এক্সারসাইজ সংক্রান্ত বিষয়, প্রথমত চায়না খুব বেশি এক্সারসাইজে যায় না অন্য কোনো দেশের সাথে, আর যদিও বা যায় তারা এই ধরনের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে তারা কখনোই অন্য কোনো দেশের সাথে তারা জয়েন্টলি কোনো এক্সারসাইজ করেনি। ফলত চাইনিজ এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের উপরে কিন্তু নানা রকম প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এখন আরেকটু যদি বিশদভাবে ব্যাখ্যা করি তাহলে আরও কিছু প্রশ্ন কিন্তু ঘুরে আসবে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গালওয়ানের যে ঘটনা ঘটেছিল ভারতের সাথে চায়নার, এবং তারপরে দুটো দেশেরই কিন্তু একটা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয় এবং ভারতীয় বায়ুসেনার MiG-29 থেকে শুরু করে SU-30 এবং পরবর্তী ক্ষেত্রে রাফেল, তারা কিন্তু এয়ার পেট্রোলিংয়ে সেই লাদাখের আকাশে উঠছিল। এবং যেটা দেখুন, এগুলো সব আনকনফার্ম নিউজ, যদিও পর্যন্ত এই নিউজের একটা সত্যতা আছে যেটা পাবলিক ডোমেনে পুরোপুরি আসেনি, কিন্তু যেটা জানা যাচ্ছিল সেই সময় যে ভারতের একটি SU-30 MKI, তার যে আপনারা জানেন যে তার যে রেডার রয়েছে, যে রেডারের মাধ্যমে কিন্তু চায়না যে J-20কে কিন্তু ট্র্যাক করে ফেলেছিল। এবং আপনারা জানেন যে যেগুলোকে বলা হয় প্যাসিভ সেন্সার, সেই প্যাসিভ সেন্সার যেটা সামনে রাখা থাকে, আপনারা দেখেছেন প্রত্যেকে, যেটাকে বলা হয় OLS সিস্টেম, সেই OLS সিস্টেমে কিন্তু চাইনিজ 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু ভারতের SU-30 MKI সেটিকে কিন্তু ট্র্যাক করে নেয়। অতএব একটি 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কতটা আধুনিক হতে পারে সেটা কিন্তু এর থেকেই প্রমাণ হচ্ছে, বিশেষত চায়নার ক্ষেত্রে। এখন এই যে বাংলাদেশ তারা যে 15খানা যুদ্ধের প্লেন কিনছে ইউরোফাইটার টাইফুন, অবশ্যই ইউরোফাইটার টাইফুন ভালো যুদ্ধের প্লেন। এখন কি ইউরোফাইটার টাইফুন তারা কিনছে? শোনা যাচ্ছে যে ইটালির যেসব পুরনো ইউরোফাইটার টাইফুনগুলো রয়েছে, যেগুলো ট্রানজে 1, ট্রানজে 2,
সেই ইউরোফাইটার টাইফুনগুলোকে তারা সেকেন্ড হ্যান্ড বাংলাদেশকে বিক্রি করতে চলেছে। এখনো পর্যন্ত যেটা খবর আছে যে নতুন ট্রান্সে 5 যেটা সব থেকে আধুনিক ইউরোফাইটার টাইফুন, যেটা ভারতকে অফার করার কথা বলেছিল জার্মানরা, এবং অবশ্যই ইটালি ভারতকে অফার করেছিল, তো সেই ইউরোফাইটার টাইফুন কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। যদিও আমাদের অনেকেই আছে যারা আমার এই চ্যানেলে বাংলাদেশ থেকে দেখছেন, অনেক বাংলাদেশে আমাদের ভিউয়ার্স আছে, তারা অবশ্যই রাগ করবেন না। দেখুন, অবশ্যই আপনারা যুদ্ধের প্লেন কিনতেই পারেন, বিগত বেশ কিছু বছর ধরে আপনারাও এই নিয়ে চলছেন। আপনাদের এমনিও যে স্কোয়াড্রন স্ট্রেংথ সেটা একেবারেই কম, 4-5খানা হয়তো MiG-29 আছে, এবং সেটা কতটা আকাশে ওড়ার যোগ্য এই নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ কিনছে, দেখুন এই ইউরোফাইটার টাইফুন কেনা কিন্তু একটা বড় ব্যাপার নয়। আমার রিকোয়ারমেন্ট, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাকে, যে রিকোয়ারমেন্ট আমার আছে টাটার গাড়ি, বা খুব বেশি হলে আমরা হুন্ডের গাড়ি কিনে থাকি, কিন্তু সেটি যদি রোলস রয়েস হয়, হয়তো কিনতে প্রথম ক্ষেত্রে হয়তো ভালো লাগবে, কিন্তু ভুলে গেলে চলবে না যে এই রোলস রয়েসের যে মেনটেনেন্স, সেই মেনটেনেন্স কিন্তু এক কথায় মানে আর 10খানা একটা টাটা, বা আপনারা জানেন যে হুন্ডাই বা আমাদের মারুতির যে গাড়ির যে মেনটেনেন্স, তার থেকে কিন্তু 10 থেকে 20 গুণ বেশি কিন্তু এই রোলস রয়েসের মেনটেনেন্স। অর্থাৎ বাংলাদেশ প্রথমত 15খানা মতন ইউরোফাইটার টাইফুন কিনছে, যেটা একটা এই ধরনের 4.5 জেনারেশনের সর্বোচ্চ আধুনিক যুদ্ধের প্লেনের যে 15খানা কিনছে, তার কিন্তু মেনটেনেন্স একটা বিশাল বড় ঝক্কি পোহাতে হবে। এবং ইউরোফাইটার টাইফুন সম্পর্কে যেটা ভারতীয় বায়ুসেনা তাদের ইভ্যালুয়েশনের মাধ্যমে জানতে পেরেছে, যে রাফেলের থেকেও কিন্তু বহুলাংশে ইউরোফাইটার টাইফুনের মেনটেনেন্স বেশি। এবং সেক্ষেত্রে যদি আপনি হিউজ পরিমাণ এই ধরনের যুদ্ধের প্লেন না কেনেন, এই 10-15 ম্যাক্সিমাম 20খানা যুদ্ধের প্লেনের কিন্তু প্রথম সেগুলোকে খুব ভাল লাগলো, পরবর্তী ক্ষেত্রে এই মেনটেনেন্সের কিন্তু মারাত্মক রকম সমস্যা হতে পারে। তার কারণ এটা ঠিক যে রাফেল এবং ইউরোফাইটার টাইফুনের মেনটেনেন্স বেশি হলো, রাফেলের কিন্তু পুরোপুরি ফরাসিদের দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়, ফলে সেক্ষেত্রে মেনটেনেন্স সংক্রান্ত প্রবলেমের সমস্যা অনেকটাই দূরীভূত হয়। কিন্তু ভুলে গেলে চলবে না, ইউরোফাইটার টাইফুনের কিন্তু 4খানা দেশ তাদের যে স্পেয়ার পার্টস তৈরি করে, সেক্ষেত্রে মেনটেনেন্সের কিন্তু একটা মারাত্মক প্রবলেম হওয়া শুরু হতে পারে। এবং যেটা কিনা বাংলাদেশের পক্ষে এখন, বা বাংলাদেশের যারা এই ডিফেন্স নিয়ে চর্চা করে, বা সমগ্র বাংলাদেশবাসীর কাছে এটা একটা খুশির খবর হলো, আগামী দিনে কিন্তু এই 15খানা যুদ্ধের প্লেন, যেটা বাংলাদেশের কাছে হয়তো এই মুহূর্তে বিশাল বড় অ্যাসেট হতে চলেছে, আগামী দিনে সেটা কিন্তু আবার যে দুঃখের ক্যাসেট না হয়ে যায়, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো যেটা ভারতের বিভিন্ন মিডিয়া বলছে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনেছে, দেখুন বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনে ভারতের বেসিক কিছু সমস্যার সৃষ্টি হবে না। হ্যাঁ, এটা ঠিক, বর্তমানে বাংলাদেশের সাথে আমাদের একটু সমস্যা চলছে, যেটা আমরা অন্তত মনে করি এই সমস্যা আগামী দিনে দূরীভূত হয়ে যাবে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, এটা ঠিক যে চীন এবং পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক আধুনিক যুদ্ধের প্লেন কিনতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।